একমাত্র দীপুমণির যত্নেই ও এতদিন বেঁচে ছিল। এখন তো দীপুমণি ওর কাছে নাই, সুতরাং ওরও বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। আমরা জানতাম দীপুমণির পথ চেয়ে থাকতেন, এটা আমরা বেশ অনুভব করতে পারছি। আমি যখন টিনেজার ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন থেকেই ওর সাথে আমার পরিচয়। ও ছিল হিস্ট্রি ডিপার্টমেন্টে, আমি ছিলাম ইংলিশ ডিপার্টমেন্টে। আর ও খুব বই পড়তো, আমিও খুব বই পড়তাম। তো ওদিক দিয়ে আমাদের একটা কমিউনিকেশন ছিল। আমরা টিএসসিতে অনেক গল্প করেছি, অনেক আড্ডা দিয়েছি। তারপর ওর যখন বিয়ে হলো, ওর বউয়ের সাথে, দীপুমণির সাথেও আমার খুব ঘনিষ্ঠতা হলো। তো ও তো ছিল অজাত শত্রু, ও কেউ বলতে পারবে না যে সে তৌফিককে পছন্দ করে না। ওর গান বাজনা, বাঁশি, বই এগুলো নিয়ে থাকতো এবং চারিদিকেই ওর সুনাম। সবাই ওকে মিস করবে, আমরা ওকে মিস করব। ও তো গত কয়েক বছর তো বিছানায় শোয়া ছিল। একমাত্র দীপুমণির যত্নেই ও এতদিন বেঁচে ছিল। এখন তো দীপুমণি ওর কাছে নাই, সুতরাং ওরও বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। আমরা জানতাম ও চলে যাবে, যাই হোক চলে গেছে। আল্লাহ যেন ওকে বেহেশত নাজিল করেন। যখন দীপুমণি সবসময় ওর সাথে থাকতো, সব সময় সকালে অফিসে যাওয়ার সময় ওকে বলে যেত, এসে ওর সাথে দেখতো। আর ও অফিস থেকেও ফোন করতো। আর ও তো কোনো কথা বলতে পারতো না, ও চোখের ইশারা দিয়ে বুঝাতে পারতো। একবার ব্লিঙ্ক করলে ইয়েস, দুইবার ব্লিঙ্ক করলে নো, তারপর ঘাড়ও একটু ঘোরাতে পারতো। তো এইগুলো তো আর দীপুমণি পারলো না। যখন দীপুমণি জেলে চলে গেল, তখন ও ওর ভাইয়ের কাছে যেতে হলো। ভাই ডাক্তার, ওখানে ছিল, অনেক যত্নে ছিল, কিন্তু সেটা তো দীপুমণির যত্নের তুলনা নাই। স্বামীর কাছে তখন তো আর আমরা যেতে পারিনি, সুতরাং এটা বলতে পারবো না। তবে উনি যে দীপুমণির পথ চেয়ে থাকতেন, এটা আমরা বেশ অনুভব করতে পারছি।